হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাটার অ্যান্ড মিক্সচার চ্যাপ্টারটি পড়ব, যেটা রেলওয়ে এবং বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা হচ্ছে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার। আর আমরা এই ভিডিওতে এই এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু কভার করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষার জন্য। আর প্রত্যেকটা লাইন কিন্তু আমি এক্সপ্লেইন করব যাতে করে তোমাদের বুঝতে ভালো করে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে মিশ্রণ। মিশ্রণ একাধিক প্রকারের বিশুদ্ধ পদার্থ দ্বারা গঠিত। মিশ্রণ কি পদার্থ দ্বারা গঠিত? বিশুদ্ধ পদার্থ। এই বিশুদ্ধ পদার্থগুলোকেই বলা হয় দ্রব। তো দ্রব কাদের বলে? মিশ্রণ যেই উপাদানগুলো দিয়ে তৈরি হয় এবং যেগুলো হলো বিশুদ্ধ, সেগুলোকেই কিন্তু দ্রব বলা হয়। বাষ্পীভবন নামক ভৌত প্রক্রিয়া দ্বারা দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের জল থেকে পৃথক করা সম্ভব। তো বাষ্পীভবন মানে কি? বেশি উষ্ণতা দিলে কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড জল থেকে বেরিয়ে যায়, কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবটিকে কোনো ভৌতিক প্রক্রিয়া দ্বারা এর রাসায়নিক উপাদানে কিন্তু পৃথক করা যাবে না। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যেটা Na এবং Cl এই দুটো দিয়ে গঠিত, এটাকে কোনো ভৌত প্রক্রিয়া দ্বারা এদের কিন্তু আলাদা করা যাবে না। রাসায়নিক প্রক্রিয়া দ্বারা কিন্তু আলাদা করা যেতে পারে, কিন্তু কোনো ভৌতিক প্রক্রিয়া দ্বারা এদেরকে কিন্তু আলাদা করা যাবে না। নেক্সট টার্ম একটা হচ্ছে সংযুতি। সংযুতি মানে কি? সংযুতি মানে হচ্ছে কোনো যৌগ অথবা কোনো দ্রবণ যেই উপাদান দিয়ে গঠিত সেই উপাদানগুলোর অনুপাতকেই সংযুতি বলে। কি বললাম? কোনো যৌগ অথবা কোনো মিশ্রণ অথবা কোনো দ্রবণ যে উপাদান দিয়ে গঠিত হয় সেই উপাদানগুলির অনুপাতকেই কিন্তু সংযুতি বা কম্পোজিশন বলা হয়। যেমন যদি আমি একটা চিনির দ্রবণ নিই, তবে সেই চিনির দ্রবণের মধ্যে চিনিও থাকবে, জলও থাকবে। তো চিনি কোন অনুপাতে আছে আর জল কোন অনুপাতে আছে, সেটাকেই কিন্তু কম্পোজিশন বলবো আমরা। যেমন আবার NaCl, এই যে NaCl আমি আগে বললাম, NaCl এর মধ্যে দেখো Na এবং Cl এই দুটো অনুপাত কি? 1:1। তো NaCl এর মধ্যে কম্পোজিশন কেমন? 1:1। তো এটাকেই বলা হয় সংযুতি। তারপরে দেখো মৃদু পানীয় এবং মাটি হলো একটি অমিশ্রিত দ্রবণ। অর্থাৎ মৃদু পানীয় মানে কি? এটা হচ্ছে মৃদু পানীয় হচ্ছে সফট ড্রিঙ্ক, যেটা আমরা খাই, কার্বোনেটেড ওয়াটার। মৃদু পানীয় কি হচ্ছে? কার্বোনেটেড ওয়াটার। তো কার্বনের সাথে জলের সাথে মিক্স হয়ে কার্বোনেটেড ওয়াটার তৈরি করে। এবং মাটি যেটা অমিশ্রিত নয়, অর্থাৎ এগুলো কিন্তু মিশ্রণ। এক একটা মাটি কিন্তু অনেক কিছুর একটা মিক্সচার। আচ্ছা, নেক্সট কি? মিশ্রণের প্রকারভেদ। নেক্সট আমরা পড়বো মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণকে বিভিন্নভাবে প্রকারভেদ করা যায়, ঠিক আছে? দেখো প্রথম আমাদের যে প্রকারভেদগুলো আছে সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কাকে বলে? যেখানে সংযুতি বা কম্পোজিশন মিশ্রণের সব অংশে কিন্তু এক, আর যেখানে সংযুতি সমান হবে না তাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। সংযুতি মানে কি বলেছি? অর্থাৎ যেখানে ধরো একটা মিশ্রণ নিলে তুমি, এখানে ধরো দ্রাবের পরিমাণ অনেক বেশি, আর এখানে ধরো দ্রাবের পরিমাণ অনেক কম, ঠিক আছে? এরকম হালকা হালকা রয়েছে, তো এটাকে কি বলা হবে? অসমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণ কাকে বলবো? যেমন ধরো একটা মিশ্রণ আছে, মিশ্রণের সব জায়গায় কিন্তু সমান অনুপাতে দ্রাব্য এবং দ্রাবক আছে, ঠিক আছে? সেটাকে কিন্তু আমরা সমসত্ব মিশ্রণ বলবো। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের মিশ্রণের আরেক ধরনের প্রকারভেদ, যেখানে আমরা মিশ্রণকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে দ্রবণ বা সলিউশন, 2 নম্বর হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন, 3 নম্বর হচ্ছে কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েডীয় সলিউশন। চলো দেখা যাক এই জিনিসগুলো কি। প্রথমে আমরা চলে আসবো দ্রবণে। দ্রবণ হচ্ছে 2 বা ততোধিক দ্রাবের সমসত্ব মিশ্রণ। দেখো লেমনেড এবং সোডা ওয়াটার এগুলো কিন্তু দ্রবণের উদাহরণ। লেমনেড মানে কি? লেমনেড মানে হচ্ছে লেবু জলের মিশ্রণ, ঠিক আছে? সোডা ওয়াটার মানে কি? কার্বোনেটেড ওয়াটার, যেটা সংকেত কি? H2CO3, যেটা আমরা খাই আর কি কোল্ড ড্রিঙ্কস হিসেবে। তারপরে দেখো তরলে কঠিন তরল বা গ্যাস দ্রবীভূত হয়ে থাকে তাকেই সাধারণত আমরা দ্রবণ বলি। কিন্তু এছাড়াও কঠিন দ্রবণ, সলিড সলিউশন যেমন সংকর ধাতু, গ্যাসীয় দ্রবণ যেমন বায়ু, এগুলোর কিন্তু অস্তিত্ব আছে। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে আমরা দ্রবণ বলতে কি জানি? দ্রবণ বলতে জানি যে তরলের মধ্যে কিছু দ্রবীভূত হবে। এরকম একটা তরল থাকবে, তরলের মধ্যে কিন্তু কিছু দ্রবীভূত হবে, সেটাকে আমরা দ্রবণ বলবো। দ্রবণ শুধু এটাকে বোঝায় না। দ্রবণ কি কি বোঝায়? দ্রবণ বলতে কিন্তু কঠিন দ্রবণকেও বোঝায়, আবার গ্যাসীয় দ্রবণ সেটাকেও কিন্তু বোঝায়। তো দ্রবণ মানে যে শুধু তরলের মধ্যে অন্য কোনো পদার্থ মিশ্রিত হবে সেরকম না, কঠিনের মধ্যেও অন্য কোনো পদার্থ মিশ্রিত হতে পারে, আবার গ্যাসের মধ্যেও অন্য কোনো পদার্থ মিশ্রিত হতে পারে, সেগুলোকেও আমরা কিন্তু দ্রবণ বলতে পারি। তো কঠিনের উদাহরণ দেখো কি কি দিয়েছে। কঠিনের উদাহরণ দিয়েছে সংকর ধাতু, যাকে অ্যালয় বলে, আর গ্যাসীয় দ্রবণের উদাহরণ হচ্ছে বায়ু। দেখো সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু হচ্ছে 2 বা ততোধিক ধাতুর
অথবা একটি ধাতু ও একটি অধাতুর মিশ্রণ যার উপাদানগুলোকে ভৌতিক প্রক্রিয়া দ্বারা পৃথক করা যায় না। অর্থাৎ একটা ধাতুর মধ্যে এরকম একটা ধাতু আছে, এই ধাতুর মধ্যে অন্য একটা ধাতু এসে যদি মেশে তবে সেটা হচ্ছে সংকর ধাতু। আবার ধাতু অথবা অধাতু যদি এসে মেশে তবেই কিন্তু সেটাকে সংকর ধাতু বলবে। এখানে দ্রাবক কী হবে? দ্রাবক একটা ধাতু হবে, দ্রাবক যেটাও কিন্তু একটা ধাতু হবে। দেখো একটা উদাহরণ দিয়েছে এখানে, পিতল হচ্ছে প্রায় 30% জিঙ্ক এবং 70% কপারের মিশ্রণ। তাহলে পিতল যেটা হচ্ছে একটা সংকর ধাতু, তার মধ্যে কি আছে? 30% জিঙ্ক আছে এবং 70% কিন্তু কপার আছে। তাহলে কম্পোজিশনটা মাথায় রাখবে, 30% জিঙ্ক এবং 70% কপারের মিশ্রণকেই কিন্তু পিতল বলে। এটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? 30% জিঙ্ক এবং 70% কপার। নেক্সট কি আছে? একটি দ্রবণের উপাদানগুলো হচ্ছে দ্রাব ও দ্রাবক, অর্থাৎ সলিউট এবং সলভেন্ট। দেখো দ্রাব এবং দ্রাবক কাকে বলে? দ্রবণের যে উপাদান অন্য উপাদানকে দ্রবীভূত করে ও যেটির পরিমাণ বেশি সেই উপাদানকেই বলা হয় দ্রাবক। তাহলে যে উপাদানের পরিমাণ বেশি থাকবে এবং যে উপাদানের পরিমাণ বেশি থাকবে এবং যার মধ্যে অন্য কোনো পদার্থ এসে মিশবে সেই উপাদানকেই বলা হয় দ্রাবক। দ্রাবক কাকে বলে? দ্রবণের যে উপাদানটি দ্রাবকে দ্রবীভূত হয় এবং যার পরিমাণ কম তাকে কিন্তু দ্রাব বলে। অর্থাৎ যার পরিমাণ কম এবং যে এসে মিশছে একে বলা হয় দ্রাব, আর এটাকে বলে দ্রাবক। এটাকে কিন্তু বলা হয় দ্রাবক। নেক্সট দেখো দ্রবণের উদাহরণ, চিনি দ্রবণটি হচ্ছে একটি কঠিন তরল দ্রবণ। মানে এখানে কিন্তু তরলটা হচ্ছে দ্রাবক আর হচ্ছে কঠিনটা হচ্ছে দ্রাবক। কঠিন কি? দেখো কঠিন হচ্ছে চিনি যেটা হচ্ছে দ্রাবক এবং জল হচ্ছে দ্রাবক। তারপরে উদাহরণ দেখো, অ্যালকোহলে আয়োডিনের দ্রবণকে বলা হয় টিংচার অফ আয়োডিন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, টিংচার অফ আয়োডিন কাকে বলে? তো দেখো আমি হাইলাইট করে দিচ্ছি টিংচার অফ আয়োডিন কাকে বলে। অ্যালকোহলে আয়োডিনের দ্রবণটিকে বলা হয় টিংচার অফ আয়োডিন, ঠিক আছে? এটাতে দ্রাব্য হিসেবে কি ব্যবহার করা হয়? দ্রাব্য হিসেবে কিন্তু আয়োডিন যেটা হচ্ছে কঠিন এবং দ্রাবক হিসেবে কিন্তু অ্যালকোহলটা ব্যবহার করা হচ্ছে। অ্যালকোহল তরল, সেটা তো সবাই জানো। নেক্সট কি? নেক্সট উদাহরণ হচ্ছে সোডা ওয়াটার। তো সোডা ওয়াটারে কি হয়? সোডা ওয়াটারে আমরা আগেই বলেছি যে কার্বন জলের মধ্যে মিশ্রণ হয়। এটা হচ্ছে তরলে গ্যাসের একটা দ্রবণ, যেখানে দ্রাবক থাকে তরল এবং দ্রাব থাকে হচ্ছে এক ধরনের গ্যাস। তো গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর দ্রাবক হচ্ছে জল। বায়ু হচ্ছে গ্যাসীয় মিশ্রণ। বায়ুটা কি? গ্যাসীয় মিশ্রণ। আগে একবার একটা লাইনে রয়েছিল বায়ু হচ্ছে একটি গ্যাসীয় মিশ্রণ, গ্যাসের সমসত্ব মিশ্রণ। অর্থাৎ বায়ু কতগুলো গ্যাসের সমসত্ব মিশ্রণ। দেখো অক্সিজেন 21%, নাইট্রোজেন 78%। এটা কিন্তু এক ধরনের কম্পোজিশন। অক্সিজেনের কম্পোজিশন কত? 71%, নাইট্রোজেনের 78%। তো এই দুটো মাথায় রাখবে। এই দুটো হচ্ছে মেইন গ্যাস আমাদের বায়ুতে। বাকি অনেক ধরনের গ্যাস পাওয়া যায় যেগুলো হচ্ছে অনেক কম পরিমাণে থাকে। নেক্সট দেখো দ্রবণের ধর্ম, প্রপার্টি অফ সলিউশন। দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ, অর্থাৎ সব জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু দ্রাবকগুলো দ্রবীভূত থাকে দ্রবণের মধ্যে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ, কণাগুলির ব্যাস 1 ন্যানোমিটার, যেটাকে বলা হয় 10⁹ মিটার। 10⁹ মিটার মানে অনেক ছোট। তো এর থেকেও কিন্তু কম হয়, 1 ন্যানোমিটারের থেকেও কম হয়। খালি চোখে কিন্তু এদের দেখা যায় না। তো এত ছোট হলে কিন্তু কখনোই তাদের খালি চোখে দেখা যায় না। আকারে খুব ছোট হওয়ার ফলে আলোক রশ্মি দ্রবণে আপতিত হলেও বিচ্ছুরিত হয় না। আলোক রশ্মি বিচ্ছুরিত হতে হলে একটা কিন্তু নির্দিষ্ট আয়তনের একটা কণা দরকার। যেই আয়তনের উপরে গেলেই তবেই আলোক রশ্মি গেলে সেটাকে বিচ্ছুরিত করতে পারবে। বিচ্ছুরিত করা মানে কি? চারিদিকে ছড়িয়ে দেওয়া। তো চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য তার একটা কিন্তু কণাটা নির্দিষ্ট একটা আয়তন লাগবে, নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি আয়তন লাগবে। তো সেই নির্দিষ্ট আয়তনের থেকে কম এই কণাগুলির আয়তন খুবই কম, সেটা আমরা দেখেছি। এই যে ব্যাস দেখো 1 ন্যানোমিটারের থেকেও কম। তো সেহেতু এত ছোট হওয়ার ফলে এরা কিন্তু আলোকে বিচ্ছুরণ করতে পারে না। সেই জন্য আলো কিন্তু এখানে বিচ্ছুরিত হয় না। আলোক রশ্মির গতিপথও দেখা যায় না। আর বিচ্ছুরণ না হলে কিন্তু আলোক রশ্মির গতিপথ দেখা যাবে না। তারপরে দেখো পরিস্রাবণ প্রক্রিয়া দ্বারা এদের কিন্তু পৃথক করা যায় না। অর্থাৎ পরিস্রাবণ মানে কি? ফিল্ট্রেশন পদ্ধতি। ফিল্ট্রেশন পদ্ধতি সবাই জানো কেমন? ফিল্টার পেপার থাকে, ফিল্টার পেপার দিয়ে কিন্তু এদের পৃথক করা যায় না। দ্রবণ হচ্ছে সুস্থির, স্টেবল। এটার কথার মানে কি? যদি দ্রবণ এই পাত্রে থাকে তবে দ্রবণের যে দ্রাবকগুলো সেগুলো কিন্তু থিতিয়ে পড়ে না। এগুলো কিন্তু এরকমভাবে থিতিয়ে পড়ে না। তাহলে কেমন হয়? পুরো দ্রবণে ভেসে থাকে।
কেমনভাবে ভেসে থাকে, এই পুরো দ্রবণে কিন্তু সমসত্ত্বভাবে মিশে থাকে। দেখো এরপরে একটা টার্ম আসে যেটা হচ্ছে দ্রবণের গাঢ়তা বা কনসেন্ট্রেশন অফ সলিউশন। দেখো এখানে দ্রবণের দ্রাবের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণকে লঘু, গাঢ় এবং সম্পৃক্ত এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কি লঘু, 2 নম্বর হচ্ছে গাঢ়, 3 নম্বর হচ্ছে সম্পৃক্ত। তো এগুলো হচ্ছে গাঢ়তার উপর নির্ভর করে, আর এই গাঢ়তাই হচ্ছে দ্রবণে কত পরিমাণ দ্রবীভূত আছে। দেখো এখানে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ দুই ভাগে ভাগ করেছে দ্রবণকে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হলে দ্রবণটিকে সম্পৃক্ত দ্রবণ বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট উষ্ণতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নির্দিষ্ট উষ্ণতা রাখতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যখন নির্দিষ্ট পরিমাণে থাকবে তখন তার মধ্যে সর্বাধিক সবচেয়ে বেশি যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব্য যদি দ্রবীভূত হয়ে যায় তবে সেই দ্রবণটাকে কিন্তু সম্পৃক্ত দ্রবণ বলে। আচ্ছা একটু ভালো করে বলি, আবার বলি, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো দ্রাবক সর্বাধিক যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত করতে পারে, যদি সেই পরিমাণ দ্রাবক ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণটিকে বলা হয় কিন্তু সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? যদি কোনো দ্রবণে দ্রাবের পরিমাণ সম্পৃক্ত অবস্থা থেকে কম হয় তবে সেই দ্রবণটাকে কিন্তু বলা হয় অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড দ্রবণ। দেখো সম্পৃক্ত আর অসম্পৃক্ততা আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো এই পাত্রে এতটুকু কিন্তু দ্রাবক আছে, এই দ্রাবকের মধ্যে সর্বাধিক এত পরিমাণ দ্রবীভূত হতে পারে। এবার দেখা গেল এই পুরো দ্রাবকটাই এর মধ্যে চলে গেল, গিয়ে দ্রবীভূত হয়ে গেল, তবে তো সেটা সম্পৃক্ত দ্রবণ হবেই। কিন্তু যদি এই দ্রাবকের মধ্যে এত পুরোটা না গিয়ে দ্রাবের পুরোটা না গিয়ে যদি এইটুকু অংশ যায় বা এর অর্ধেক অংশ যায় তবে কিন্তু, বা এর থেকে কম অংশ যায়, পুরোটা যতটুকু যেতে পারবে তার থেকে যদি কম অংশ যায় এর মধ্যে তবে সেটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। দেখো দ্রবণীয়তা কি? দ্রবণীয়তা হলো যে উষ্ণতায় তরল সম্পৃক্ত হচ্ছে সেই উষ্ণতায় যে পরিমাণ দ্রাবক কিন্তু তার মধ্যে দ্রবীভূত থাকে সেই পরিমাণ দ্রাবকেই বলা হয় দ্রাবের দ্রবণীয়তা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো এবার কনসেন্ট্রেশন বা গাঢ়তা কিভাবে নির্ণয় করা হয় সেটা এখানে বলেছে। কোনো নির্দিষ্ট পরিমাণ ভর বা আয়তনের দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ হচ্ছে ওর গাঢ়তা। দ্রবণের গাঢ়তা নির্ণয় দেখো দ্রবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ, দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ। একটা হচ্ছে দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ, একটা হচ্ছে দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ। দুই ধরনের কম্পোজিশনের হিসেবে কিন্তু সূত্র দেওয়া আছে। একটা হচ্ছে মাস বাই মাস, অর্থাৎ ভর বাই ভর, যার কোনো একক থাকে না। এই সূত্র দিয়ে যদি তুমি অঙ্ক করো তাহলে কিন্তু তার কোনো ইউনিট পাবা না, তো ইউনিট লেস। কেন ইউনিটলেস? দেখো ভর বাই ভর, কিসের ভর বাই ভর? দ্রাবের ভর বাই দ্রবণের ভর। দুটোই যেহেতু ভর রয়েছে তো ভরের উপরের ইউনিট আর নিচের ভরের ইউনিট কেটে গিয়ে কিন্তু এর কোনো ইউনিট থাকবে না। তো মাস বাই মাস পার্সেন্টেজের ক্ষেত্রে একে বাংলায় কি বলে? ভর অনুপাতে ভর শতাংশ। এই হিসেবে যদি তুমি দ্রবণের গাঢ়তা নির্ণয় করো তবে কিন্তু তোমাকে এই সূত্রটা লাগাতে হবে যে দ্রাবের ভর বাই দ্রবণের ভর। ঠিক আছে, দ্রবণের ভর কিন্তু এখানে বলেছে। দ্রবণের ভর মানে কি? দ্রাবকের ভর প্লাস দ্রাবের ভর। কিসের? দ্রাবকের ভর প্লাস দ্রাব। তো দ্রাবকের ভর প্লাস দ্রাবের ভর। তারপরে দেখো আয়তন অনুপাত ভর শতাংশ, অর্থাৎ মাস বাই ভলিউম পার্সেন্টেজ। এটা কিভাবে বার করা হয়? দ্রাবের ভর নিচ্ছে বাই দ্রবণের আয়তন নিচ্ছে। আগেরটাও দ্রবণ ছিল, এটাও দ্রবণ। এখানে দ্রবণের টোটাল আয়তনটা নিবা আর উপরে কি নিবা? দ্রাবের মাত্র ভর। ঠিক আছে, গুণ 100 করতে হবে। পার্সেন্টেজ যেহেতু বার করছি সেহেতু কিন্তু গুণ 100 দুই জায়গায় করতে হবে। দেখো একটা অঙ্ক রয়েছে এখানে, অঙ্কটা তোমরা করে নিবা। এখানে জাস্ট গাঢ়তা নির্ণয় করতে বলেছে। তো গাঢ়তা নির্ণয় করার জন্য দেখো এখানে দ্রবণের ভর নির্ণয় করেছে, দ্রাবের ভর যোগ দ্রাবকের ভর, এই দুটো যোগ করে দ্রবণের ভর নির্ণয় করেছে 360 গ্রাম। আর উপরে দেখো দ্রাবের ভর যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 40 গ্রাম, সেটা 40 বসিয়েছে। 40 বাই 360 গুণ 100। গুণ 100 কেন করেছে? যাতে এই পার্সেন্টেজটা আসে। ঠিক আছে, এই পার্সেন্টেজ আসার জন্য কিন্তু গুণ 100 করেছে। ঠিক আছে, তো আনসার দেখো 11.1। কোশ্চেনটা তোমরা কিন্তু করবা। আচ্ছা নেক্সট কি? প্রলম্বন কি?
তো প্রলম্বনের বিশেষে এখানে বলেছে প্রলম্বন জিনিসটা কি। প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ যেখানে দ্রাব পদার্থের কণাগুলি দ্রবীভূত হয় না। অর্থাৎ যে দ্রাব পদার্থগুলো আছে সেই দ্রাব পদার্থ কণাগুলো কিন্তু পুরোপুরি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না। সমস্ত দ্রবণ জুড়ে প্রলম্বিত বা ভাসমান অবস্থায় থাকে। কি থাকে ভাসমান অবস্থায়? দ্রাবকগুলো ভাসমান অবস্থায় দ্রাবকের মধ্যে ঘোরাফেরা করে। এটা যদি দ্রাবক হয় তবে এগুলো কিন্তু প্রলম্বিত অবস্থায় ঘোরাঘুরি করবে। তো এগুলো কি বলে? প্রলম্বিত কণা। এগুলো হচ্ছে দ্রাবকের কণা, ঠিক আছে? এগুলো হচ্ছে দ্রাবকের কণা, ঠিক আছে? কণাগুলোকে খালি চোখে দেখতে পাওয়া যায়। তো এদের খালি চোখে দেখতে পাওয়া যায়, এই যে কণাগুলো খালি চোখে দেখা যায়, কারণ এগুলোর রেডিয়াস অথবা ব্যাসার্ধ অনেক বেশি হয়, আমাদের দ্রবণের থেকে অনেক বেশি হয়, দ্রবণের কম্পারিজনে অনেক বেশি হয়। যেমন আমি যদি প্রলম্বনের একটা সবচেয়ে ভালো উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। জলের মধ্যে আমি যদি এরকমভাবে ধুলো মিশিয়ে দিই, তবে কিন্তু তোমরা ধুলোর সেই বা মাটির সেই উপাদানগুলোকে কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারো, খালি চোখেই কিন্তু দেখতে পারো। তো এটা হচ্ছে প্রলম্বনের একটি উদাহরণ। আর মাটির সাথে জল যখন মিক্স করো, তোমরা নিজেই দেখতে পাও যে কিছুক্ষণ পরে ওটা কিন্তু থিতিয়ে পড়ে। তো এটাও কিন্তু প্রলম্বনের একটা ধর্ম, যে প্রলম্বন কিছুক্ষণ পরে কিন্তু নিচে থিতিয়ে পড়ে, প্রলম্বনের দ্রাবগুলো। অর্থাৎ এখানে দেখো প্রলম্বনের ধর্ম 1 নম্বর কি? এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অবশ্যই অসমসত্ব মিশ্রণ, কারণ যখন থিতিয়ে পড়ে তখন উপরের কম্পোজিশন এক হয়, নিচের কম্পোজিশন কিন্তু আলাদা হয়ে যায়। তো প্রলম্বন হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তারপরে ধর্মটা কি? প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়, যেটা আমি বললাম। প্রলম্বনের কণাগুলো আলোকরশ্মি বিচ্ছুরিত করে, ফলে আলোকরশ্মির গতিপথ দেখা যায়। দেখো এখানে ধূলিকণাগুলো কিন্তু অনেক বড়, যেগুলো জলে মিশে আছে। তো এগুলো আমাদের সূর্যরশ্মির যে আলো সেটাকে কিন্তু বিচ্ছুরণ করে দেয়, ফলে আমরা আলোকরশ্মির গতিপথ কিন্তু দেখতে পাই। প্রলম্বন স্থিরভাবে রেখে দিলে প্রলম্বিত কণাগুলো ধীরে ধীরে পাত্রের নিচে তলানি পড়ে, অর্থাৎ পাত্রের নিচে কিন্তু থিতিয়ে পড়ে। যেটা আমি বললাম, পরিশ্রবণ প্রক্রিয়া দ্বারা কণাগুলোকে মিশ্রণ থেকে পৃথক করা যায়। পরিশ্রবণ মানে কি? ফিল্ট্রেশন। এখানে যদি একটা ফিল্টার পেপার রাখো, তাহলে আর এখানে যদি আরেকটা পাত্র থেকে প্রলম্বিত যেই প্রলম্বনটা সেটা যদি ঢেলো, তাহলে কি হবে? প্রলম্বনের দ্রাবটা এই ফিল্টার পেপারের ওপরে কিন্তু জমা হয়ে যাবে, আর দ্রাবকটা সেটা কিন্তু নিচেই পড়ে যাবে। নেক্সট হচ্ছে কোলয়েডীয় দ্রবণ কি? কোলয়েডীয় দ্রবণ তো 3টে ভাগ করেছিলাম। কি? একটা হচ্ছে দ্রবণ, 2 নম্বর হচ্ছে প্রলম্বন, 3 নম্বর হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। কণাগুলি দ্রবণের সমভাবে বিস্তারিত থাকে। তো এটা কিন্তু সমসত্ব মিশ্রণ বলে মনে হয়, যেহেতু সমভাবে বিস্তারিত থাকে। দেখো ভালো করে পড়ো, প্রলম্বনের কণাগুলির তুলনায় এই কণাগুলি ছোট। কোলয়েডীয় দ্রবণকে সমসত্ব মিশ্রণ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কোলয়েডীয় দ্রবণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ, যেমন দুধ। তো এখানে মনে হয় সব জায়গায় সমভাবে বিস্তারিত আছে, কিন্তু এদের ঘনত্ব আলাদা হয়ে যায়, ফলে এটা কিন্তু অসমসত্ব মিশ্রণ। সব জায়গায় কিন্তু ঘনত্ব সেম থাকে না, বুঝতে পেরেছো? সব জায়গায় ঘনত্ব সেম থাকে না, সেই জন্য এটাকে কিন্তু অসমসত্ব মিশ্রণ বলা হয়, যেমন দুধ। এগুলো আলোকরশ্মি বিচ্ছুরিত করতে পারে। এর যে কণাগুলো থাকে সেগুলো প্রলম্বনের থেকে ছোট ছোট, বাট তবুও আলোকরশ্মি কিন্তু বিচ্ছুরণ করাতে পারে। আলোকরশ্মি বিচ্ছুরণকে টিন্ডেল এফেক্ট বলা হয়। তো টিন্ডেল এফেক্ট মানে কি? দেখো টিন্ডেল এফেক্টের সবচেয়ে ভালো ডায়াগ্রাম এখানেই রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখো আলোকরশ্মি এই গাছের মধ্যে দিয়ে এরকমভাবে ছুটে চলে আসে। তো যখন আসে তখন আমরা কিন্তু দেখতে পাই যে আলোকরশ্মি কীভাবে আসছে, তাই না? আলোকরশ্মির গতিপথ কিন্তু আমরা দেখতে পাই। এই যে গতিপথ দেখতে পাই সেটাকেই কিন্তু বলা হয় টিন্ডেল এফেক্ট। যেমন আরেকটা ভালো উদাহরণ দিই, যখন মোটর বাইক চালানো হয় রাতের বেলা, যে মোটর বাইক থেকে যে লাইটটা বার হয়, হেডলাইট থেকে যে লাইটটা বার হয়, সেই লাইটের সামনে অনেক ধুলো উঠতে থাকে, ধূলিকণা উঠতে থাকে। তো আমরা দেখতে পাই যে কোন সোজা আমাদের হেডলাইটের লাইটটা যাচ্ছে। এই আলোকরশ্মি যে দেখতে পাই আমরা, এটাকেই টিন্ডেল এফেক্ট বা টিন্ডেল প্রভাব বলা হয়। টিন্ডেল এফেক্টটি যে আবিষ্কার করে তার নাম অনুসারে এই নামটা দেওয়া হয়। তো তার নামও, যে বিজ্ঞানীটা আবিষ্কার করে তার নামও কিন্তু টিন্ডেল ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা ছকের মধ্যে লেখা রয়েছে কপার সালফেট দ্রবণ টিন্ডেল প্রভাব প্রদর্শন করে না। তো এটা মনে রাখতে হবে যে কপার সালফেট দ্রবণ কিন্তু টিন্ডেল প্রভাব প্রদর্শন করে না। টিন্ডেল প্রভাব দেখা যায় দুধ ও জলের মিশ্রণে। তো দুধ আর জলের মিশ্রণ যে কোলয়েডীয় দ্রবণ তৈরি হয়, সেটা টিন্ডেল এফেক্ট দেখা যায়, অর্থাৎ সেখানে কিন্তু আলোর গতিবেগ আমরা বুঝতে পারি। দেখো কোলয়েডের ধর্ম কি? কোলয়েড হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, অর্থাৎ এর কম্পোজিশন কিন্তু সব জায়গায় সেম না, অথবা এর গাঢ়ত্ব সব জায়গায় সেম না। কোলয়েডের কণাগুলো এত ছোট যে এগুলোকে খালি চোখে দেখা যায় না, অর্থাৎ এর কণাগুলি প্রলম্বনের থেকে কিন্তু অনেক ছোট, সেই জন্যই কিন্তু এদের খালি চোখে দেখা যায় না। কোলয়েডের কণাগুলি আকারে যথেষ্ট বড় বলে আলোকরশ্মি বিচ্ছুরণ করতে পারে। তো এখানে দেখো আগে বলেছে কণাগুলি এত ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু পরের লাইনে আবার বলেছে যে কণাগুলি আকারে যথেষ্ট বড়।
তো এই দুটোর মানে কি? দেখো এখানে কম্প্যারিজন ইউজ করেছে, ঠিক আছে, এখানে কম্প্যারিজন ইউজ করেছে, যেহেতু আমরা খালি চোখে যেই পরিমাণ ছোট জিনিস দেখতে পাই তার থেকে এগুলো অনেক ছোট, ঠিক আছে, সেই জন্য এখানে ছোট বলেছে। আর সূর্যরশ্মি বিচ্ছুরণের জন্য যে পরিমাণ আয়তনের কণা লাগে, মানে যে আয়তনের কণা লাগে সেই আয়তনের তুলনায় কিন্তু এগুলো যথেষ্ট বড়, অর্থাৎ এরা বিচ্ছুরণের জন্য, আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়, সেই জন্য এখানে কিন্তু কম্প্যারিজন হিসেবে যথেষ্ট বড় বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কি, স্থির অবস্থা রেখে দিলে কোলয়েডের কণাগুলি পাত্রের নিচে জমা হয় না, অর্থাৎ কোলয়েড অনেকটা সুস্থির। দেখো প্রলম্বনে যখন স্থির অবস্থা রেখে দিয়েছিলাম তখন নিচে থিতিয়ে পড়েছিল, কোলয়েডে কিন্তু এমনটা হয় না, কোলয়েডে কি হয়, সব জায়গায় কিন্তু বিস্তৃত থাকে, ঠিক আছে। নেক্সট দেখো একটা ছক দিয়েছে। আচ্ছা, ছকের আগে আরেকটা ধর্ম এখানে আছে, সেটা হচ্ছে পরিস্রবণ প্রক্রিয়া দ্বারা কোলয়েডের কণাগুলি মিশ্রণ থেকে পৃথক করা যায় না, অর্থাৎ ফিল্ট্রেশন পদ্ধতি দ্বারা কিন্তু এদের পৃথক করা যায় না। কিন্তু পৃথক করা যায় কীভাবে? অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগেশন নামক একটি বিশেষ যন্ত্রের দ্বারা এগুলোকে পৃথক করা যায়। সেন্ট্রিফিউগেশন মানে কি? তা সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে ঘোরানো, যেমন মিক্সচার মেশিন যেমন এরকম ঘোরে, মিক্সচার মেশিনে এরকমভাবে থাকে আর এটা এরকম এরকম ঘোরে, তাই না? তো সেরকম সেন্ট্রিফিউগেশন এরকম ঘোরে, সেন্ট্রিফিউগেশন ঘুরতে 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 যখন মেশিনের ঘূর্ণন শক্তি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু কোলয়েডের কণাগুলি আর একসাথে থাকতে পারে না, কোলয়েডের কণাগুলি কিন্তু আলাদা হয়ে যায়। যখন ঘূর্ণনের পরিমাণ অনেকটা বেশি স্পিড হয়, অনেক বেশি স্পিডে যখন ঘোরে মেশিনটা, তখন কিন্তু এরা আর একসাথে থাকতে পারে না। দেখো কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দুটো বিশেষ ইম্পর্টেন্ট টার্ম আছে, যেটা হচ্ছে বিস্তারিত পাবস্থা এবং বিস্তারণ মাধ্যম। তো দেখো দ্রাব এবং দ্রাবক তোমরা যেমন সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো, তেমনই এই দুটো কিন্তু বুঝতে পারবা। দ্রাবক মানে কি? যেটা বেশি পরিমাণে আছে আর যেই মিডিয়ামের মধ্যে দ্রাব এসে জড়ো হয় সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রাবক কি? যেটা হচ্ছে কম পরিমাণে থাকে এবং মানে দ্রাবকের মধ্যে কম পরিমাণে থাকে, এটা বাইরে থেকে দ্রাবকের মধ্যে এসে কিন্তু দ্রবণ তৈরি করে। তেমনি কোলয়েডের যে দ্রবণটা, সেই কোলয়েডের দ্রবণের মধ্যে যে আর বেশি পরিমাণে থাকে বা যেই মিডিয়ামটা বেশি বা যেই মাধ্যমটা বেশি পরিমাণে থাকে সেটাকে বলা হচ্ছে বিস্তারণ মাধ্যম, ঠিক আছে। আর যেটা বাইরে থেকে আসছে বা দ্রাবর মতো কাজ করছে সেটা কিন্তু বিস্তারিত পাবস্থা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো কি বলছে এখানে, কোলয়েডের বিস্তারিত কণাগুলি যেগুলো দ্রাবের ন্যায় উপাদান, যেগুলো বিস্তারিত পাবস্থা গঠন করে, যেগুলো কি দ্রাবের ন্যায় উপাদান, সেগুলো কিন্তু বিস্তারিত পাবস্থা গঠন করে, ঠিক আছে। যেই উপাদানে বিস্তারিত পাবস্থা ভেসে থাকে বা প্রলম্বিত থাকে তাকে কিন্তু বিস্তারণ মাধ্যম বলা হয়। অর্থাৎ বোঝা গেল, যেই মিডিয়ামে কিন্তু উপাদানগুলি ভেসে বেড়ায় সেই মিডিয়ামটাকে বলা হচ্ছে বিস্তারণ মাধ্যম, আর যেই উপাদানগুলি ভেসে থাকছে সেই উপাদানগুলিকে কি বলা হয়? বিস্তারিত পাবস্থা। বোঝা গেল? আর একবার বলি, যার মধ্যে ভেসে থাকছে, অর্থাৎ আমি যদি ধরি বায়ুর মধ্যে ধূলিকণা ভেসে বেড়াচ্ছে, তবে বায়ুটা হবে বিস্তারণ মাধ্যম এবং ধূলিকণাগুলি হলো বিস্তারিত পাবস্থা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট এই ছকটার দিকে আসা যাক। ছকটায় দেখো এখানে উদাহরণ জাস্ট দেখে রাখবা, তুমি শুধু মনে রাখবা এগুলো তরল এবং গ্যাস এই দুটো নিয়ে কিন্তু এরোসল গঠন করে, কঠিন এবং গ্যাস যেগুলো নিয়ে এটাও এরোসল বলা হয়। দেখো এখানে বিস্তারিত পাবস্থা এবং বিস্তরণ মাধ্যম এই দুটো ভালো করে বোঝো, যে বিস্তারিত পাবস্থা যখন তরল থাকে আর বিস্তরণ মাধ্যম যখন গ্যাস থাকে, অর্থাৎ গ্যাসের মধ্যে তরল দ্রবীভূত হলে তাকে বলা হয় এরোসল। আবার দেখো কঠিন যখন বিস্তারিত পাবস্থা আর বিস্তরণ মাধ্যম হচ্ছে গ্যাস, মানে কঠিন গ্যাসের মধ্যে দ্রবীভূত হচ্ছে সেটা হচ্ছে এরোসল। দেখো কঠিন গ্যাসের মধ্যে দ্রবীভূত হচ্ছে, যেমন ধোঁয়ার মধ্যে ধূলিকণা থাকে, সেগুলো কিন্তু কঠিন, ঠিক আছে। মোটরগাড়ি থেকে বের হওয়া রেচন পদার্থ এগুলো কিন্তু কঠিন গ্যাসের মধ্যে দ্রবীভূত থাকে। তারপরে দেখো গ্যাস হচ্ছে বিস্তারিত পাবস্থা আর বিস্তরণ মাধ্যম হচ্ছে তরল, অর্থাৎ গ্যাস তরলের মধ্যে দ্রবীভূত থাকলে তখন তাকে বলে ফেনা। এর উদাহরণ কি? কামানোর জন্য ব্যবহৃত ক্রিম। তরল যদি তরলের মধ্যে দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় অবদ্রবণ বা ইমালশন, যেমন দুধ মুখে লাগানোর ক্রিম। কঠিন তরলের মধ্যে দ্রবীভূত থাকছে সল, গ্যাস কঠিনের মধ্যে দ্রবীভূত থাকছে ফেনা বা ফোম, তরল কঠিনের মধ্যে দ্রবীভূত থাকছে জেল। কঠিন যদি কঠিনের মধ্যে দ্রবীভূত থাকে তবে কঠিন সল বলা হয়। চলো নেক্সট, এটা এই ছকটা ভালো করে কিন্তু সবাই মুখস্থ করবে এবং এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। এই যে এরোসল কাকে বলে, ফেনা কাকে বলে, অবদ্রবণ কাকে বলে, তো এগুলোর বিস্তারণ মাধ্যম কি বা বিস্তারিত পাবস্থা কোনটা, যেমন ধরো বললো যে সলের বিস্তারিত পাবস্থা কি,
অথবা জেলের বিস্তরণ মাধ্যম কি, তবে সেটা কিন্তু সাথে সাথে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা হলো ম্যাটার অ্যান্ড মিক্সচারের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত রিভিশন দিতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সেই জায়গাটা মেনশন করে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, থ্যাংক ইউ।